আসসালামু আলাইকুম প্রিয় রসায়ন প্রেমী শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকে রসায়নের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন এর চতুর্থ ক্লাসে। তো আজকে তোমরা বোর্ডে লেখা দেখে বুঝতে পারছো যে আজকে আমরা পড়বো হচ্ছে পরমাণুর গঠন মডেল সম্পর্কে আর কি। তো আমাদের যে দুইটা পরমাণু মডেল আছে, একটা হচ্ছে কি রাদারফোর্ডের পরমাণু মডেল আর একটা হচ্ছে আমাদের বোর পরমাণু মডেল। একটা রাদারফোর্ডের পরমাণু মডেল আর একটা হচ্ছে বোর পরমাণু মডেল। তো আমরা আজকে এই দুইটা মডেল হচ্ছে কভার করার চেষ্টা করব, ঠিক আছে? তো আমি হচ্ছে যে বেশি কথা বলতে চাচ্ছি না, আমি ডিরেক্ট একটা পরমাণু মডেলে চলে যাচ্ছি। পরমাণুর ভেতরে যে তোমার ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তারপরে হচ্ছে অস্থায়ী মূলকণিকা, মেসন, বোসন, পজিট্রন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, এই যে এগুলা ছিল বা কম্পোজিট কণিকাগুলো ছিল, এই যে এগুলো বের হয়েছে, এগুলো বের হতে কিন্তু তোমার অনেক দিন লেগে গেছে। হ্যাঁ, প্রায় অনেক দিনের পরিশ্রমের ফল এগুলো আর কি। তো এই জিনিসগুলো কিন্তু একদিনে বের হয়নি, সায়েন্টিস্টের অনেক দিনের পরিশ্রমের ফলে এগুলো বেরিয়েছে। তো তারই মানে এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই সকলগুলো আবিষ্কারের সময়টাতেই একটা পরমাণুকে নিয়ে গবেষণা করা হয়। তখন বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ পোষণ করেন এবং পরমাণু মডেল দেয়। তো সালটা হচ্ছে তোমার 1911, হ্যাঁ, 1991। এই সালে হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড হচ্ছে প্রথম কি করলেন, পরমাণু সম্বন্ধে একটা মডেল দিলেন। বিজ্ঞানীর নাম হচ্ছে রাদারফোর্ড। হ্যাঁ, বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণু সম্পর্কে একটা মডেল দিলেন। রাদারফোর্ড পরমাণু সম্পর্কে একটা মডেল দিলেন যে পরমাণুর গঠন সম্পর্কে একটা মডেল দিলেন, সম্পর্কে একটি মডেল উপস্থাপন করলো। হ্যাঁ, উপস্থাপন করলেন এবং এই মডেলটাই হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল নামে পরিচিত। হ্যাঁ, এবং এটি হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল নামে পরিচিত। হ্যাঁ, তো উনি যে কাজটা করেছিলেন, উনি হচ্ছে একটা ছোট্ট একটা কাজ করেছিলেন। সেইটা হচ্ছে যে উনি কল্পনা করলেন যে ভিতরে হচ্ছে একটা নিউক্লিয়াস আছে। হ্যাঁ, পরমাণুর ভিতরে একটা নিউক্লিয়াস আছে। এই হচ্ছে যে সাপোজ পরমাণুটা, এবং পরমাণুর বাইরে সেল আছে, পরমাণুর বাইরে সেল। আসলে ঘটনাটা তিনি ঘটাইছিলেন হচ্ছে তোমার হচ্ছে যে 0.0 সেন্টিমিটারের একটা কি 0.004 সেন্টিমিটারের স্বর্ণের পাত। হ্যাঁ, সোনার পাত, যেটার এক পাশে ছিল হচ্ছে জিঙ্ক সালফেট, এক পাশে ছিল হচ্ছে জিঙ্ক সালফেট। হ্যাঁ, জিঙ্ক সালফেটের আবরণ ছিল। হ্যাঁ, এবং 0.04 সেন্টিমিটার একটা স্বর্ণের পাতের উপর তিনি কি করেছিল, আলফা কণা বিচ্ছুরণ করেছিল। আলফা কণা মানে হচ্ছে এইটা হচ্ছে আমাদের আলফা কণা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আলফা কণা। তো এই যে আলফা কণা এই আলফা কণাটা বিচ্ছুরণ করেছিলেন কিভাবে? তিনি হচ্ছে একটা আলফা কণা নিলেন এবং হচ্ছে বিচ্ছুরণ করলেন। যখন হচ্ছে তিনি বিচ্ছুরণ করলেন, তখন তিনি কয়েকটা জিনিস হচ্ছে লক্ষ্য করলেন। এইখান থেকে যখন তিনি আলফা কণাটা বিচ্ছুরণ করলেন, তখন হচ্ছে এইভাবে হচ্ছে চলে গেল। কয়েকটা রশ্মি ভাবে চলে গেল, হালকা বেগে কয়েকটা রশ্মি চলে গেল।
কয়েকটা রশ্মি হচ্ছে সোজা চলে গেল, কয়েকটা রশ্মি সোজা চলে গেল, কয়েকটা রশ্মি একটু বেশি বাঁক নিয়ে চলে গেল। এইভাবে হচ্ছে চলে গেল। এই হচ্ছে কাহিনী। এবং তিনি লক্ষ্য করলেন প্রায় 20,000-এ একটা রশ্মি ব্যাক চলে আসছে। 20,000-এ একটা রশ্মি ব্যাক চলে আসছে। এই জায়গাটা একটু ভালো মতো দেখো, এই জায়গাটা, এই যে ব্যাক চলে আসছে। 20,000-এ একটা মাত্র রশ্মি প্রায় ব্যাক চলে আসছে। তাহলে তিনি লক্ষ্য করলেন যে 20,000-এর ভিতরে তিনি দেখলেন এখানে হচ্ছে তিনি দেখলেন যে 20,000-এ প্রায় হচ্ছে তোমার প্রায় 20,000-এর ভেতরে একটা রশ্মি বিপরীত দিকে চলে আসছে, বিপরীত দিকে ব্যাক আসছে, বিপরীত দিকে আসছে, ফিরে আসছে, ফিরে আসছে, একটা রশ্মি বিপরীত দিকে ফিরে আসছে। যখন এই একটা রশ্মি বিপরীত দিকে ফিরে আসছে, তখন তিনি বুঝতে পারলেন যে হ্যাঁ, পরমাণুর কেন্দ্রে একটা কি আছে, পজিটিভ চার্জ আছে। কারণ একই রকমের চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং ভিন্ন রকমের চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তাহলে তিনি যখন দেখলেন যে হিলিয়াম ধাতু, মানে হিলিয়ামের এই যে আইসোটোপ, যেটা হচ্ছে আমরা আলফা রশ্মি বলছি, এই আলফা রশ্মি কিন্তু একটা কি পজিটিভ রশ্মি। আলফা রশ্মি একটা কি পজিটিভ রশ্মি। পজিটিভ রশ্মিটা যখন হচ্ছে স্বর্ণের পাতকে ভেদ করে যাচ্ছে, তখন তিনি দেখছেন যে কয়েকটা রশ্মি বাঁক চলে যাচ্ছে, কয়েকটা রশ্মি সোজা চলে যাচ্ছে এবং একটা রশ্মি ব্যাক আসছে। ব্যাক আসছে মানে কেন্দ্রে একটা নিউক্লিয়াস বা পজিটিভ চার্জ আছে, কেন্দ্রে একটা পজিটিভ চার্জ আছে, এটা অনুভূত করলেন। কারণ বিপরীত একই রকম চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং ভিন্ন রকম চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তাহলে তিনি বুঝতে পারলেন যে হ্যাঁ, পরমাণুর ভেতরে পজিটিভ চার্জ আছে, পরমাণুর ভেতরে কি আছে, পজিটিভ চার্জ আছে। এবং এইখানে তিনি আবিষ্কার করলেন যে হ্যাঁ, পরমাণুর একটা কেন্দ্র আছে, যে কেন্দ্রটার নাম তিনি বললেন হচ্ছে কি নিউক্লিয়াস। পরমাণু কেন্দ্রটার নাম তিনি বললেন নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াসের ভিতরে আমাদের কি আছে, পজিটিভ চার্জ আছে, প্রোটন এবং হচ্ছে নিউট্রন। প্রোটন এবং নিউট্রন পজিটিভ চার্জ আছে। তিনি কিন্তু আবিষ্কার করছেন যে ওই চার্জটা হচ্ছে প্রোটন। প্রোটনকে তিনি আবিষ্কার করেছিলেন, কিন্তু নিউট্রনকে পরবর্তীতে আবার অন্যান্য বিজ্ঞানীরা আবিষ্কার করলেন। কিন্তু তিনি কল্পনা করেছিলেন যে হ্যাঁ, একটা নিরপেক্ষ চার্জ নিরপেক্ষ একটা কি আছে, চার্জ নিরপেক্ষ একটা বস্তু বা বস্তু কোণা আছে, এরকম একটা কথা তিনি মনে করেছিলেন। এখন এই যে প্রোটনের চার্জ কিন্তু কি ধনাত্মক, মানে হচ্ছে কি প্রোটনের চার্জ পজিটিভ। এই পজিটিভ চার্জের কারণে 20,000-এর ভিতরে একটা রশ্মি ব্যাক চলে আসছে। সংখ্যাটা এবার খেয়াল করো তুমি, সংখ্যাটা হচ্ছে আমাদের কি 20,000। হ্যাঁ, 20,000-এর ভেতরে একটা রশ্মি, 20,000-এর ভেতরে একটা রশ্মি ব্যাক আসছে। এইখান থেকে তিনি কয়েকটা সিদ্ধান্ত নিলেন। তিনি 1 নম্বর সিদ্ধান্তে তিনি বললেন যে পরমাণুর একটা কেন্দ্র আছে। পরমাণুর একটা কেন্দ্র আছে। তিনি বললেন যে পরমাণুর একটি কেন্দ্র আছে, পরমাণুর একটি কেন্দ্র আছে। এবং কেন্দ্রের ভিতরে পজিটিভ চার্জ যুক্ত কিছু আছে, তার মানে প্রোটন আছে, প্রোটন এবং নিউট্রন আছে। তাহলে তিনি পাইলেন যে কেন্দ্রে, এই কেন্দ্রটির নামও কিন্তু দিলেন। হ্যাঁ, কেন্দ্রটির নাম তিনি বললেন নিউক্লিয়াস। কেন্দ্রটির নাম হচ্ছে নিউক্লিয়াস, কেন্দ্রটির নাম নিউক্লিয়াস। এবং কেন্দ্রের ভিতরে পজিটিভ চার্জ কি, পজিটিভ চার্জ হচ্ছে কি প্রোটন, আর হচ্ছে আমাদের চার্জ নিরপেক্ষ যেটা হচ্ছে সেটা হচ্ছে কি নিউট্রন আছে। তাহলে প্রোটন আর নিউট্রন হচ্ছে আছে কিন্তু, হ্যাঁ, প্রোটন আর নিউট্রন আছে। তিনি এইটা হচ্ছে বুঝতে পারলেন। এবং পরমাণুর ভেতরে জয়টা ইলেকট্রন আছে, প্রোটন আছে, পরমাণুর ভেতরে জয়টি প্রোটন আছে। বাইরের যে কক্ষপথে, সেই কক্ষপথেও তয়টি ইলেকট্রন আছে এবং বাইরের কক্ষপথগুলো কি আছে, ঋণাত্মক ইলেকট্রন আছে। এই কারণে তিনি বললেন যে পরমাণুর ভেতরে যে কয়েকটি কি আছে, ইলেকট্রন আছে, যে কয়েকটি ইলেকট্রন আছে পরমাণুর বাইরেও সে কয়েকটি পরমাণুর ভেতরে যে কয়েকটি প্রোটন আছে হবে। হ্যাঁ, পরমাণুর ভেতরে যে কয়েকটি প্রোটন আছে, ঠিক সে কয়েকটি পরমাণু বাইরেও সে কয়েকটি ইলেকট্রন আছে। আমি একটু সংক্ষেপে লিখে দিই। হ্যাঁ,
যে ইলেকট্রন আছে, এবং ইলেকট্রন এবং প্রোটন পরস্পরের কি বিপরীত আধান। তাহলে ইলেকট্রন আর প্রোটন পরস্পরের বিপরীত আধান হওয়ার কারণে বা বিপরীত চার্জযুক্ত হওয়ার কারণে তিনি একটা কথা বললেন যে যেহেতু যেহেতু প্রোটন প্লাস পজিটিভ চার্জযুক্ত এবং ইলেকট্রন হচ্ছে কি নেগেটিভ চার্জযুক্ত, সুতরাং এবং এদের চার্জের পরিমাণও সমান 1.60 × 10⁻⁹ কুলম্ব। সুতরাং পরমাণু তিনি বললেন যে পরমাণু হচ্ছে সামগ্রিকভাবে চার্জ শূন্য। পরমাণু হচ্ছে সামগ্রিকভাবে সামগ্রিকভাবে কি চার্জ শূন্য, চার্জ শূন্য, এই কথা তিনি বললেন এখানে একটা। তাহলে তিনি লক্ষ্য করলেন যে হ্যাঁ কেন্দ্র আছে নিউক্লিয়াস, কেন্দ্রের ভিতরে পজিটিভ চার্জযুক্ত প্রোটন আছে, হ্যাঁ, এবং বস্তু আছে কি নিউট্রন আছে, এবং তিনি বললেন যে হ্যাঁ বাইরে কক্ষপথে কি আছে ইলেকট্রন আছে। তাহলে নিউক্লিয়াসের ভিতরে যে কয়েকটি প্রোটন আছে বাইরেও সেই কয়েকটি ইলেকট্রন আছে, সেই কয়েকটি ইলেকট্রন থাকার কারণে কি হলো পরমাণু সামগ্রিকভাবে চার্জ শূন্য হয়ে গেল। এবং পরমাণু সামগ্রিকভাবে চার্জ শূন্য মানে পরমাণু আসলেই পরমাণুর কোনো চার্জ নেই। এরপরে তিনি আরো কয়েকটা জিনিস খেয়াল করলেন। কি খেয়াল করলেন? যে যেহেতু 20,000-এর ভেতরে একটি মাত্র যাচ্ছে, 20,000-এর ভিতরে একটি মাত্র রশ্মি বিপরীতভাবে ব্যাক আসছে, তার মানে তিনি এখান থেকে বুঝতে পারলেন যে যেহেতু আমাদের 20,000-এর ভিতরে একটা মাত্র রশ্মি কি আসছে ব্যাক আসছে, সুতরাং পরমাণুর ভেতরে বেশিরভাগ জায়গায় ফাঁকা। এই জায়গাটা থেকে তিনি সিদ্ধান্তে আসলেন যে পরমাণুর ভেতরে বেশিরভাগ জায়গায় ফাঁকা, পরমাণুর ভেতরে বেশিরভাগ জায়গায় ফাঁকা, বেশিরভাগ জায়গা ফাঁকা। কোথা থেকে বুঝতে পারলেন? যখন তিনি দেখলেন যে 20,000-এর মধ্যে শুধুমাত্র কি একটা রশ্মি ব্যাক আছে, তখন তিনি বুঝতে পারলেন যে হ্যাঁ পরমাণুর ভেতরে কি বেশিরভাগ জায়গায় ফাঁকা। এখন তিনি এই যে ইলেকট্রনটা ঘুরছে আমাদের এখানে, এই ইলেকট্রনটাকে তিনি হচ্ছে কল্পনা করলেন হচ্ছে সৌরজগতের গ্রহগুলোর সাথে। সৌরজগতে যেমন সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরছে, পৃথিবী, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শনি, ঠিক সেই রকমই তিনি বললেন যে পরমাণুর ভেতরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে। তিনি এই কথাটা হচ্ছে বললেন। এবং এইখানে একটা কথা আছে, আমি একটু এই জায়গাটা মিশিয়ে দিয়ে তোমাকে একটু বোঝাই। তিনি বললেন যে গ্রহের মতো ঠিক কি হচ্ছে, এই যে এর ভিতরে হচ্ছে আমাদের প্রোটন আছে, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের বাইরের যে শেল, এই বাইরের শেলে কি ঘুরছে ইলেকট্রনগুলো ঘুরছে। বাইরের শেলে ইলেকট্রনগুলো ঘুরছে এবং কার মতো ঘুরছে? সৌরজগতের গ্রহগুলোর মতো করে ঘুরছে। এবং এইখান থেকে যেহেতু ঘূর্ণন, এবং এখান থেকে যেহেতু ছিটকে পড়ছে না, তাহলে এর ভিতরে দুইটা বল কাজ করছে আমাদের। কেমন দুইটা বল কাজ করছে বলতো? একটা হচ্ছে এই যে ভিতরের দিকে টানছে, সেই কারণে সে কি করছে না ছিটকে পড়ছে না। ভিতরের দিকে টানার কারণে সে হচ্ছে কি পড়ছে না ছিটকে পড়ছে না। ভিতরের দিকে টানার কারণে সে হচ্ছে ছিটকে পড়ছে না। এইটাকে বলা হয় স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। হ্যাঁ, এই যে ভিতর দিকে টানছে ছিটকে পড়ছে না, এইটা হচ্ছে আমাদের কি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। এই স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের কারণে পরমাণুগুলো ভিতরের দিকে ছিটকে পড়ছে না, বাইরের দিকে ছিটকে পড়ছে না, ভিতরের দিকে যাচ্ছে। আবার পরমাণুগুলোর বাইরেও একটা বল কাজ করছে, এইটাকে বলা হচ্ছে যে কেন্দ্রাতিক বল। এই যে বাইরে যে বলটা কাজ করছে, এটাকে বলা হচ্ছে তোমার কেন্দ্রাতিক বল। এই কেন্দ্রাতিক বলের কারণে ইলেকট্রনগুলো কি হচ্ছে না ভিতরের দিকেও যাচ্ছে না। তার মানে ভিতরের দিকে একটা বল কাজ করছে, আবার বাইরের দিকেও একটা বল কাজ করছে। ভিতরের দিকের বলটা হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, এবং বাইরেরটা হচ্ছে কেন্দ্রাতিক বল। এই দুই বলের ভারসাম্যের কারণে ইলেকট্রনগুলো ছিটকে পড়ছে না। তোমরা একটা জিনিস লক্ষ্য করবা যে বাইক রেসিং দেখেছো তোমরা, তাই না? বাইক রেসিং টিভিতে বা অন্য কিছুতে বাইক রেসিং যখন দেখো, যখন হচ্ছে বাঁকে যায়, রেসাররা যখন বাঁকে যায়, তখন দেখবা যে তাদের হাঁটুতে নিকে একটা লাগা থাকে, এবং তারা বাঁকের সময় দেখবা যে হাঁটুটা
প্রায় মাটির সাথে ঠেকাই দিচ্ছে, ঠেকাই দিয়ে তারা বাঁক নিচ্ছে। এই বাঁক নিতে সামান্যতম যদি ভুল হয় তাহলে সে হচ্ছে ট্র্যাক থেকে ছিটকে পড়ে যায়। হ্যাঁ, ট্র্যাক থেকে ছিটকে পড়ে যায়। এখন এইখানে ঘটনাটা হচ্ছে সেই রকম একটা ঘটনা, সে যেহেতু বৃত্তাকার পথে ঘুরছে এবং এই বৃত্তাকার পথে ঘুরছে, এটা কিন্তু আমরা রাদারফোর্ডের কাছ থেকে পাইনি, এটা কিন্তু বোরের কাছ থেকে পেয়েছি। তারপর আমি বলছি যে সে যে বৃত্তাকার পথে ঘুরছে, এইখানে একটা কি কাজ করছে, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করছে, যার কারণে মৌলটা বাইরের দিকে ছিটকে পড়ছে না। আবার মৌল না, আসলে ইলেকট্রনটা বাইরের দিকে ছিটকে পড়ছে না। আবার দেখো বাইরের দিকেও কেন্দ্রাতিক বল কাজ করছে, সেই কারণে ইলেকট্রনটা ভিতরের দিকেও ছিটকে পড়ছে না। এই হচ্ছে কাহিনী। তাহলে আমরা বুঝতে পারলাম যেখানে একটা কেন্দ্রাতিক বল কাজ করছে। এই কারণ হচ্ছে সৌরজগতে গ্রহগুলো যেরকম ঘুরছে সেই রকম আমাদের ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে ঘুরছে। এখন এই যে সৌরজগতের সাথে তুলনা করলো, এই কারণে রাদারফোর্ডের পরমাণু মডেলকে বলা হয় হচ্ছে সোলার সিস্টেম মডেল। সোলার সিস্টেম মডেল বা হচ্ছে বলা হয় সৌর মডেল। কথাটা কি বুঝতে পারলা? তাহলে আমি কি বললাম একটু সামারিটা বলি, যে একটা হচ্ছে আলফা কণাকে কি করলেন, বিচ্ছুরণ করলেন সোনার পাত জিঙ্ক সালফেট যুক্ত এবং সেইখানে যখন আলফা রশ্মিকে ছাড়লেন তখন তিনি দেখলেন যে 20,000-এর ভিতরে একটা রশ্মি ব্যাক আসছে। তার মানে ওখানে ভিতরে পজিটিভ চার্জ আছে, নিউক্লিয়াস আছে, ভিতরে একটা কেন্দ্র আছে, কেন্দ্রটা নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের ভিতরে পজিটিভ চার্জ আছে। সেই কারণে আলফা কণার পজিটিভ চার্জকে কি করলো, বিকর্ষণ করলো এবং সে বিপরীত দিকে আসলো এবং দেখছি যে বেশিরভাগ রশ্মি পার হয়ে যাচ্ছে। তার মানে পরমাণুর ভিতরে তিনি দেখলেন যে বেশিরভাগ জায়গায় ফাঁকা। এই কথাটি তিনি উপনীত হলেন এবং তিনি লক্ষ্য করলেন যে ভিতরে যে একটা প্রোটন আছে, বাইরেও তো একটা ইলেকট্রন আছে এবং এই ইলেকট্রন প্রোটন একে অপরের ভিন্ন আধানযুক্ত, ভিন্ন চার্জযুক্ত, বিপরীত চার্জযুক্ত। সেই কারণে পরমাণু হচ্ছে সামগ্রিকভাবে চার্জ শূন্য। এটা তিনি বুঝতে পারলেন এবং সৌরজগতের মতো করে ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে ঘুরছে এবং এখানে কাজ করছে হচ্ছে স্থির বৈদ্যুতিক বল এবং হচ্ছে কেন্দ্রাতিক বল, যার কারণে ইলেকট্রন ছিটকে পড়ছে না। এই হচ্ছে কথা। এখন এইটা ছিল হচ্ছে আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেল। এখন রাদারফোর্ডের পরমাণু মডেলটা তোমাদের বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে। এই যে তোমাদের বই একটা আমার কাছে এখানে আছে, সুন্দর করে বই মতবাদগুলো এখানে লেখা আছে কিন্তু, হ্যাঁ সুন্দর করে দেখো মতবাদগুলো লেখা আছে। এখন তোমাদের বইয়ে আরো কয়েকটা জিনিস দেওয়া আছে, যে সীমাবদ্ধতা। এই যে ইলেকট্রনটা বৃত্তাকার পথে ঘুরছে, এই যে এখানে দেখালাম যে ইলেকট্রনটা বৃত্তাকার পথে ঘুরছে, এই যে বৃত্তাকার পথে ঘুরছে এইটাকে আমাদের রাদারফোর্ড দিছে না। রাদারফোর্ড বলেছে সৌরজগতের মতো করে গ্রহগুলো যেমন ঘুরছে সেরকম ইলেকট্রন ঘুরছে, কিন্তু কেমন কক্ষপথে ঘুরছে, বৃত্তাকার না উপবৃত্তাকার না ডিম্বাকার, এটা কিন্তু তিনি স্পষ্টভাবে বলেননি। এবং তার আরো কিছু সীমাবদ্ধতা আছে, যে সৌরজগতের গ্রহগুলোর ভিতরে কোনো চার্জ বা আধান নাই, কিন্তু এইখানে নিউক্লিয়াসে যখন আমাদের এই পরমাণুতে যখন আমাদের ইলেকট্রনগুলো ঘুরছে তখন আমরা দেখছি নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আছে যার চার্জ হচ্ছে পজিটিভ এবং হচ্ছে বাইরে কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে যার চার্জ হচ্ছে কি নেগেটিভ। হ্যাঁ, এই সকল সীমাবদ্ধতাগুলো দেখা যায়। হ্যাঁ, এবং তিনি আরো একটা কথা বলেননি, যে একটা পরমাণুতে যখন একাধিক ইলেকট্রন থাকবে তখন সেগুলো কিভাবে কক্ষপথে ঘুরবে, সেই কথাটাও তিনি বলেননি। এবং এইখানে ম্যাক্সওয়েলের একটা তত্ত্ব ছিল যে ইলেকট্রনগুলো যখন ঘুরবে, আমি এখানে একটু দেখাই তোমাদেরকে চিত্রটা আঁকাইয়া, যে ম্যাক্সওয়েল আসলে কি বলতে চেয়েছিল, যে ইলেকট্রনগুলা যখন হচ্ছে তোমার হচ্ছে ঘুরবে, এই যে এটা হচ্ছে আমাদের ধরো যে নিউক্লিয়াস, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, ইলেকট্রনগুলো যখন হচ্ছে ঘুরবে, এই যে ইলেকট্রনগুলো যখন ঘুরবে, ঘুরতে 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 এক সময় এসে কি হবে, নিউক্লিয়াসের উপরে পতিত হবে। এক সময় এসে কোথায় পতিত হবে, আমাদের নিউক্লিয়াসের উপরে পতিত হবে। কেন পতিত হয়? কারণ এই যে ইলেকট্রনগুলা যখন হচ্ছে ঘুরে তখন ক্রমাগত শক্তি হারতে থাকবে। এখন ক্রমাগত শক্তি হারতে থাকলে তাদের কক্ষপথের ব্যাসার্ধ ছোট হতে থাকবে। কক্ষপথের ব্যাসার্ধ ছোট হতে থাকে, তাহলে আস্তে 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 ঘুরতে ঘুরতে এসে তারা নিউক্লিয়াসের উপর পতিত হবে এবং নিউক্লিয়াসের উপর যদি পতিত হয় তাহলে একসময় পরমাণুর অস্তিত্ব কি হয়ে যেতে পারে, বিলুপ্ত হয়ে যেতে পারে বা বিলীন হয়ে যেতে পারে, পরমাণু ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু প্রকৃত অর্থে সেটা ঘটে না। এখন এই ঘটনাটা কার সাথে তুলনা করা হয়েছে? তোমরা যে মশার কয়েল দেখেছো না, মশার কয়েলকে যখন জ্বালাও, একটা মশার কয়েল জ্বালিয়ে তুমি ক্যামেরা অন করে যদি রেখে দাও, তারপর ভিডিওটাকে যদি তুমি একটু স্পিড দিয়ে দেখো, তাহলে দেখবো যে হ্যাঁ মশার কয়েলটা পুড়তে 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 এসে কি হচ্ছে, এক সময় কেন্দ্রে এসে পুড়ে গিয়ে সব শেষ হয়ে যাচ্ছে। তো এই রকমই ঘটনা ঘটছে, যে ইলেকট্রনগুলো ঘুরতে 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 এক সময় কি আসবে,
কেন্দ্রে আসবে, এবং কেন্দ্রে আসার পর কি হবে, পরমাণুটা বিলুপ্ত হয়ে যাবে, পরমাণুটা ধ্বংস হয়ে যাবে। কিন্তু এটা হচ্ছে আমাদের ম্যাক্সওয়েলের তত্ত্ব, এটা হচ্ছে আমাদের কার তত্ত্ব, ম্যাক্সওয়েলের তত্ত্ব, ম্যাক্সওয়েলের তত্ত্ব। কিন্তু প্রকৃতিতে আসলে তা ঘটে না। হ্যাঁ, প্রকৃতিতে আসলে তা ঘটে না। এই সকল সীমাবদ্ধতাগুলো ছিল রাদারফোর্ডের পরমাণু মডেল। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলটা আমরা বুঝতে পারলাম, রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো বুঝতে পারলাম, যে পরমাণু কোন কক্ষপথে ঘুরছে, কি রকম ব্যাসার্ধে সেটা স্পষ্টভাবে বলেনি। সৌরজগতে গ্রহগুলো আধান নাই, কিন্তু এখানে ইলেকট্রন প্রোটনের আধান আছে, এইটা একটা সীমাবদ্ধতা। এবং একাধিক ইলেকট্রন কিভাবে পরিভ্রমণ করবে সেটাও বলা হয়নি, এবং ম্যাক্সওয়েলের তত্ত্বটা মেনে চলে না। সুতরাং আমাদের হচ্ছে কি, রাদারফোর্ডের পরমাণুটা অধিক গ্রহণযোগ্যতা পায়নি, বা সার্বজনীন গ্রহণযোগ্যতা পায়নি। তাহলে সার্বজনীন গ্রহণযোগ্যতা কেন পাইল না, এটা কি বুঝতে পারলা? তার যে কিছু ব্যর্থতা ছিল, তার যে কিছু সীমাবদ্ধতা ছিল, সেই সীমাবদ্ধতা বা ব্যর্থতার জায়গা থেকে তিনি হচ্ছে কি পাইল না, তার মডেলটা সার্বজনীন গ্রহণযোগ্যতা পাইল না। এই হচ্ছে আমাদের রাদারফোর্ডের মডেলের পড়াশোনা। এখন এই রাদারফোর্ডের মডেলের কিছু এই যে ত্রুটিগুলা খুঁজে হচ্ছে আমাদের নিলস বোর নামের একজন বিজ্ঞানী ছিলেন। হ্যাঁ, নিলস বোর নামের একজন বিজ্ঞানী ছিলেন। এই যে রাদারফোর্ডের পরমাণু মডেলটা দিল, তার ঠিক 2 বছর পর তিনি আরো একটা পরমাণু মডেল দিলেন। রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু ত্রুটি তিনি লক্ষ্য করে, সেই ত্রুটিগুলোর উপর ভিত্তি করে তিনি আরেকটা পরমাণু মডেল প্রদান করলেন। সালটা ছিল হচ্ছে তোমার 1913। হ্যাঁ, বিজ্ঞানীর নাম হচ্ছে তোমার নিলস বোর। বিজ্ঞানীর নাম নিলস বোর। তিনি আরেকটি মডেল প্রদান করলেন। হ্যাঁ, কার? ওই যে রাদারফোর্ডের পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো সংশোধন করে কি করলো? সংশোধন করে তিনি আরেকটি কার মডেল দিল? পরমাণুর মডেল প্রদান করলেন। এটি হচ্ছে কি? এটি হচ্ছে বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেল নামে পরিচিত। তাহলে 1913 সালে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো লক্ষ্য করে তিনি সেটা সংশোধন করে আরেকটা পরমাণু মডেল প্রদান করলেন। বিজ্ঞানীর নাম হচ্ছে কি? নিলস বোর। এবং এটাই হচ্ছে কি? নিলস বোরের পরমাণু মডেল। এখন তিনি কি বললেন? ওই যে রাদারফোর্ড কক্ষপথে ব্যাসার্ধ দিতে পারেনি, তিনি বললেন যে হ্যাঁ, পরমাণুর একটা কেন্দ্র আছে, কেন্দ্রের নিউক্লিয়াস প্রোটন আছে, তিনি মেনে নিলেন। কিন্তু ইলেকট্রনগুলো কিভাবে ঘুরছে, নিউক্লিয়াসের ভিতরে যতটা ইলেকট্রন আছে, বাইরে ততটা প্রোটন আছে, তিনি এই কথাও মানলেন। কিন্তু এবং তিনি নির্দিষ্টভাবে বললেন যে ইলেকট্রনগুলো কতকগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে। কথাটা ভালোভাবে খেয়াল করো। নিলস বোর বললেন যে ইলেকট্রনগুলো কতকগুলো অনুমোদিত বৃত্তাকার পথে ঘুরেন। তিনি একটা কথা বলেছেন, শব্দ উচ্চারণ করেছেন, সেটা হচ্ছে কি? বৃত্তাকার পথে ঘুরেন। বৃত্তাকার পথে তিনি বললেন যে ইলেকট্রনগুলো কতকগুলো অনুমোদিত বৃত্তাকার পথে ঘুরে। তিনি সেলের ধারণা দিয়ে দিলেন, যেইগুলাকে আমরা কি বলছি বলতো, এই যে ইলেকট্রন, এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে আমাদের যে ইলেকট্রনগুলো ঘুরছে, এই ইলেকট্রনগুলো যে বৃত্তাকার পথে ঘুরছে, এটা তিনি ধারণা ক্লিয়ার করলেন, যেটা রাদারফোর্ড করেননি। এবং এই যে অরবিটগুলা বা সেলগুলো, এগুলোকে আমরা যেটা বলি, এগুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা অরবিট বলি, বিভিন্ন নামে চিনি। অরবিট বলি, বা হচ্ছে সেল বলি। তারপর হচ্ছে আমরা কক্ষপথ বলি, বা হচ্ছে আমরা শক্তি স্তর বলি, অনেক নামে আমাদের পরিচিত শক্তি স্তর বলি। তো এই যে নামগুলা তিনি দিলেন, এবং তিনি বললেন যে হ্যাঁ, একটা বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। তিনি একদম ক্লিয়ার ভাবে বলে দিলেন যে বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। এবং তিনি এইগুলোর নাম দিলেন যে এইটা হচ্ছে কে, এটা হচ্ছে এল, এটা হচ্ছে এম কক্ষপথ। এবং তিনি বললেন যে প্রথম কক্ষপথ 1 হলে কে, 2 হলে পারে হচ্ছে এল, তারপরে হচ্ছে 3 হলে হচ্ছে এম, এরকম ভাবে বললেন। হ্যাঁ, এবং তিনি কক্ষপথগুলোকে এন দিয়ে প্রকাশ করলেন। n = 1 2 3
4 5 6 এরকম হতে পারে। যদি 1 হয় তাহলে কে এল এম এন ও পি এইভাবে হচ্ছে এগোবে কক্ষপথগুলো। এই কথা তিনি বললেন। এবং তিনি আরো একটা কথা বলেছেন যে কক্ষপথগুলো কতটা ইলেকট্রন ধারণ করবে। তাহলে তিনি একটা সূত্র প্রবর্তন করেছেন যে 2n², তোমরা যেটা জানো যে যেমন হচ্ছে এখানে কি n = যদি আমাদের কি হয় n = 2n² সূত্র অনুসারে আমাদের যদি হচ্ছে n = 1 হয় তাহলে আমাদের কতটা কক্ষপথ ধরবে, তাহলে n মানে কি 2 × 1 এর উপরে হোল স্কয়ার। তাহলে এখানে দেখো 2, তাহলে 2টা ইলেকট্রন ধরবে প্রথম কক্ষপথে আমাদের। তারপরে কক্ষপথে যদি n = আমাদের হচ্ছে 2 হয়, তার মানে 2 হলে পরে আমাদের কি হবে এল কক্ষপথ। তাহলে এল কক্ষপথ আমাদের কয়টা ধরবে 2 × 2 এর উপর স্কয়ার। তাহলে 2 গুণিত হচ্ছে আমাদের 2 × 2 = 4 which is 8। তাহলে দ্বিতীয় কক্ষপথে 8টা। তারপরে হচ্ছে যদি n = আমাদের 3 হয় তাহলে আমরা দেখলাম যে 3 এর উপর হোল স্কয়ার। তাহলে 2 গুণিত 3 × 3 = 9, 9 × 2 = 18, 18। হ্যাঁ, তাহলে 18টা ইলেকট্রন ধরবে 3 নাম্বার কক্ষপথে। হ্যাঁ, তারপরে হচ্ছে যদি n = আমাদের কত হয় 4 হয় তাহলে 2 × 4 এর উপর স্কয়ার which is 2 × 4 4 = 16, 16 2 = 32। এভাবে হচ্ছে এগোবে। তাহলে আমাদের যদি n = 1 হয় তাহলে সেটা কে সেল বা কে কক্ষপথ বা কে শক্তি স্তর, 2 হলে পারে এল, 3 হলে পারে এম, 4 হলে পারে এন। এবং এই 2n² যে সূত্রটা, এই সূত্রটা দিয়ে একটা কক্ষপথে কয়টা ইলেকট্রন ধারণ করবে সেইটা আমরা বের করে ফেলছি। হ্যাঁ, তাহলে তিনি কক্ষপথে সুস্পষ্ট ধারণা দিলেন। এর সাথে তিনি আরেকটা কথা বলেছিলেন। হ্যাঁ, তিনি আরেকটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে কৌণিক ভরবেগের একটা ধারণা দিয়েছিলেন তিনি। হ্যাঁ, তিনি হচ্ছে কৌণিক ভরবেগের একটা ধারণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে ইলেকট্রনগুলো যখন ঘুরে তখন তার একটা কৌণিক ভরবেগ আছে, এবং তিনি কৌণিক ভরবেগকে প্রকাশ করেছিলেন হচ্ছে যে কৌণিক ভরবেগকে তিনি প্রকাশ করেছেন হচ্ছে mvr = nh ডিভাইডেড বাই 2π। তিনি এই সূত্রটা প্রদান করেছিলেন যে কৌণিক ভরবেগ mvr, একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr = nh ডিভাইড বাই 2π, এই সূত্রটা তিনি প্রণয়ন করেছিলেন। এইখানে এই যে হচ্ছে আমাদের m, তারপর হচ্ছে v, তারপর হচ্ছে r, তারপর আছে আমাদের n, তারপর হচ্ছে h, তারপর হচ্ছে পাই। তো তোমরা জানো যে বৃত্তাকার ব্যাসার্ধ যে 3.1416, এটা হচ্ছে আমাদের পায়ের মান, এটা তোমরা জানো। এখন এম হচ্ছে আমাদের ইলেকট্রনের ভর। কার ভর? ইলেকট্রনের ভর। ভি হচ্ছে আমাদের ইলেকট্রন যে কক্ষপথে যাচ্ছে, হ্যাঁ, যে কক্ষপথে বা শক্তি স্তরে ঘুরে তার হচ্ছে বেগ, ইলেকট্রনের বেগ। তাহলে এক কথা এখানে তাহলে ইলেকট্রন যেই কক্ষপথটাতে ঘুরছে সেই কক্ষপথে তার বেগ, এবং আর হচ্ছে সেই কক্ষপথের ব্যাসার্ধ, কক্ষপথের হচ্ছে ব্যাসার্ধ। আর ছিল আমাদের কি কক্ষপথের ব্যাসার্ধ। এবং এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। এইচ হচ্ছে আমাদের প্লাঙ্কের ধ্রুবক। হ্যাঁ, এইচ হচ্ছে আমাদের প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবকের মান কত জানো তোমরা জানো? প্লাঙ্কের ধ্রুবকের মান হচ্ছে 6.626 × 10⁻⁻34 জুল সেকেন্ড। হ্যাঁ, জুল সেকেন্ড। আবার এটাকে অনেকে আরেকটা এটা নামও প্রকাশ করতে পারে, বা তুমি বলতে পারো হচ্ছে যে কেজি পার সেকেন্ডও বলতে পারো, মিটার স্কয়ার পার কেজি পার সেকেন্ড বলতে পারো, যে মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড, এটাও তুমি বলতে পারো। হ্যাঁ, বা জুল সেকেন্ড বলতে পারো। হ্যাঁ, তাহলে প্লাঙ্কের ধ্রুবকের মানটা এটা মুখস্থ করে ফেলতে হবে যে 6.626 × 10⁻⁻34। ঠিক আছে, জুল সেকেন্ড অথবা হচ্ছে মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। তিনি হচ্ছে এই যে কৌণিক ভরবেগ বার করবেন তার একটা ফর্মুলা দিলেন। এবং এন সেটা হচ্ছে আমাদের কি কক্ষপথের নাম্বার, কক্ষপথের সংখ্যা। হ্যাঁ, কক্ষপথের সংখ্যা এন দিয়ে তিনি কক্ষপথের সংখ্যা দিলেন। এবং এইটার মাধ্যমে একটা ইলেকট্রন যখন ঘুরবে তখন তার কৌণিক ভরবেগটা নির্ণয় করা যাবে। এই কথাটা তিনি বললেন। তাহলে দ্বিতীয় কথা, তিনি হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করে দেখিয়েছিলেন। এবং তৃতীয় কথা যেটা, 3 নাম্বার কথা যেটা, সেটা হচ্ছে তিনি বললেন যে ইলেকট্রন যখন কি করবে, ইলেকট্রন যখন হচ্ছে তোমার উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে আসবে, তখন সে কি করবে, শক্তি বিকিরণ করবে। আর যখন নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে যাবে তখন সে শক্তি গ্রহণ করবে।
কথা কি বুঝতে পেরেছো? যখন সে হচ্ছে উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে আসবে তখন সে শক্তি বিকিরণ করবে, অর্থাৎ শক্তি ছেড়ে দিবে, এবং নিম্ন কক্ষপথ থেকে যখন উচ্চ কক্ষপথে যাবে তখন সে হচ্ছে কি করবে, শক্তি গ্রহণ করবে, শক্তি সঞ্চয় করবে। হ্যাঁ, এখন এই যে শোষিত এবং বিকৃত শক্তি, শোষিত এবং বিকৃত শক্তির একটা সূত্র তিনি দিলেন, তিনি বললেন যে হচ্ছে আমাদের এইচ নিউ ইকুয়ালস টু, তিনি বললেন যে hc ডিভাইডেড বাই ল্যামডা, hc ডিভাইডেড বাই ল্যামডা, এই সূত্রটা তিনি প্রণয়ন করলেন। এবং এই যে শক্তি শোষণ এবং বিকিরণ করলেন, এই শোষণ এবং বিকিরণ শক্তির কারণে একটা বর্ণালীর সৃষ্টি হয়। সেই বর্ণালীটার নাম হচ্ছে আমাদের পারমাণবিক বর্ণালী। পারমাণবিক বর্ণালী। হ্যাঁ, সেই বর্ণালীটার নাম হচ্ছে আমাদের কি, পারমাণবিক বর্ণালী। এবং এই পারমাণবিক বর্ণালীটাকে আমরা যেটা বলছি যে ইংলিশে যে অটোমেটিক স্পেকট্রা। হ্যাঁ, আমরা বলছি যে অ্যাটমিক স্পেকট্রা। তাহলে পারমাণবিক বর্ণালী যেটা, সেটা হচ্ছে আমাদের কি, অ্যাটমিক স্পেকট্রা। কি কারণে তৈরি হচ্ছে, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর আসছে, তখন সে শক্তির বিকিরণ ঘটাচ্ছে, তখন এই বিকিরিত শক্তিটা পারমাণবিক বর্ণালী আকারে আমাদের মাধ্যমে দৃশ্যমান হচ্ছে। এই যে পারমাণবিক বর্ণালী, এটাকে প্রিজমের ভিতরে যদি আমরা ঢোকাই তাহলে বুঝতে পারি। হ্যাঁ, এখন এই যে বিকিরিত এবং সঞ্চিত শক্তি, এই বিকিরিত শক্তির পরিমাণটাকে তিনি ধরলেন হচ্ছে এইচ নিউ ইকুয়ালস টু hc ডিভাইডেড বাই ল্যামডা। এখন এই সূত্রে আমাদের সি হচ্ছে আলোর বেগ, আমরা জানি সবাই যে সি হচ্ছে আমাদের আলোর বেগ, আলোর বেগ কত, 3 গুণিত 10⁻8 ms-1। ক্লিয়ার? এই জিনিসটা আমাদের মুখস্থ করে ফেলতে হবে। আর ভি হচ্ছে আমাদের কি, শোষিত এবং বিকিরিত শক্তির কম্পাঙ্ক। তাহলে ভি ছিল আমাদের কি, ভি হচ্ছে আমাদের শোষিত অ্যান্ড বিকিরিত শক্তির কম্পাঙ্ক। ঠিক আছে? এবং ল্যামডা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। হ্যাঁ, ল্যামডা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য ছিল কার, ল্যামডা হচ্ছে আমাদের শোষিত, ওই যে শোষিত এবং বিকিরিত শক্তির, শোষিত এবং হচ্ছে আমাদের বিকিরিত শক্তির কি ছিল, আমাদের তরঙ্গ দৈর্ঘ্য ছিল, তরঙ্গ দৈর্ঘ্য। হ্যাঁ, তরঙ্গ দৈর্ঘ্য। এবং এইটা হচ্ছে আমাদের কি, ভি না কিন্তু, হ্যাঁ, এটা হচ্ছে নিউ, এটাকে বলা হয় হচ্ছে নিউ। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, সবাইকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে পরমাণু মডেলটা বোঝা গেল। এবং এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের এইখানে কি সেল নাম্বার 1 কে, সেল নাম্বার 1 হচ্ছে প্রথম সেল, তাহলে প্রথম সেল হচ্ছে আমাদের কি, কম সেল। তাহলে প্রথম সেল একটা জিনিস এখানে মাথায় রাখবা তোমরা, যে এন এর মান যদি কি হয়, কম হয়, তাহলে শক্তি স্তর নিম্ন শক্তি স্তর হবে, কারণ এটা হচ্ছে সব কাছে শক্তি স্তর। তাহলে এন এর মান আমাদের কত, 1। তাহলে এই দিক থেকে যেহেতু আমরা কাউন্ট করছি, তাহলে এন এর মান যদি কম হয় তাহলে শক্তি স্তর কি হবে, ছোট শক্তি স্তর হবে বা নিম্ন শক্তি স্তর হবে। আর এন এর মান যদি বড় হয় তাহলে আমাদের কি হবে, শক্তি স্তরও বড় হবে। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের কাহিনী এখানে ছিল। এখানে কৌণিক ভরবেগ একটা জটিল বিষয়, এইটা হচ্ছে ডি ব্রগলির সমীকরণ আছে, আরো বিভিন্ন কিছু আছে। এইটা হচ্ছে এসএসসি লেভেলের বাচ্চাদের জন্য, আমার মনে হয় যে তোমাদের জন্য একটু বোঝাটা কঠিন হয়ে যাবে। তারপরও তোমরা যদি চাও তাহলে আমি হচ্ছে যে তোমার হচ্ছে যে কৌণিক ভরবেগ, তারপরে হচ্ছে আমাদের যে তরঙ্গ দৈর্ঘ্য, এগুলোর উপরে আমি আরেকটা আলাদা হচ্ছে ক্লাস ভিডিও করে তোমাদের মাঝে আমি উপস্থাপন করব, এবং ওখানে একটু ডিপলি এবং বিস্তারিতভাবে আলোচনা করার আমি চেষ্টা করব। যেহেতু আমি হচ্ছে অধ্যায় ভিত্তিক বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, সেই কারণে আমি এক্সটার্নাল অতিরিক্ত কিছু নিয়ে আসতে চাচ্ছি না। হ্যাঁ, তো আমাদের হচ্ছে বোর পরমাণু মডেলের এই হচ্ছে কিছু কথা। তিনি কক্ষপথে নির্দিষ্ট ধারণা দিয়েছেন যে এটা হচ্ছে বৃত্তাকার কক্ষপথে ঘুরবে ইলেকট্রনগুলো। তিনি হচ্ছে সেলের নাম দিয়েছিলেন 1 2 3 4, শক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা সম্বন্ধ তিনি বলে দিয়েছিলেন, এবং তিনি উচ্চ শক্তি স্তর এবং নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন আগমন গমনের সময় যে শক্তি বিকিরণ এবং শোষিত করবে সেটাও তিনি বলে দিয়েছিলেন, এবং তার মাধ্যমে যে আমাদের অ্যাটমিক স্পেকট্রাম বা পারমাণবিক বর্ণালী সৃষ্টি হবে এটাও তিনি বলেছিলেন। হ্যাঁ, তো এগুলো হচ্ছে আমাদের বোরের পরমাণু মডেলের কথা। হ্যাঁ, এখন বোরের পরমাণু মডেলের সাফল্য কি কি ছিল আমাদের বলতো, বোরের পরমাণু মডেলের সাফল্য কি কি? হ্যাঁ, সাফল্য হচ্ছে সেগুলাই যেগুলো হচ্ছে রাদারফোর্ড দেখাতে পারেনি, সেগুলা
কে দেখাইছে? বোর পরমাণু দেখাইছে। তাহলে বোরের পরমাণু মডেল যেগুলো হচ্ছে দেখানো হয়েছে সেগুলোই হচ্ছে বোরের সাকসেস বা বোর পরমাণু মডেলের সাফল্য। এখন তিনি কি করেছে? এক নাম্বার কথা, তিনি যেই কাজটা করেছে সাফল্য, তুমি যদি এখানে সাফল্য খুঁজতে যাও বোর পরমাণু মডেলের, তাহলে তুমি এক নাম্বার কথা যেটা পাবা সেটা হচ্ছে তিনি বৃত্তাকার কক্ষপথের কথা বলেছিলেন। কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে বৃত্তাকার কক্ষপথ, বৃত্তাকার কক্ষপথ বৃত্তাকার কক্ষপথে কি করে? ইলেকট্রনগুলো ঘুরে। তিনি ক্লিয়ার ভাবে এটা বলেছিলেন যে বৃত্তাকার কক্ষপথে হচ্ছে ইলেকট্রনগুলো ঘুরে। এবং 2 নাম্বার যেই কথা, তিনি সেই কথাতে বলেছিলেন কি, যে সব ইলেকট্রন ইলেকট্রন যে কক্ষপথে ঘুরছে সেই কক্ষপথের আকার আকৃতি যেটাই হচ্ছে আমাদের বৃত্তাকার কক্ষপথে তিনি বলে দিয়েছিলেন। হ্যাঁ, তাহলে 1 নাম্বার কথা আমরা বুঝলাম যে বৃত্তাকার কক্ষপথ বা কক্ষপথের আকার আকৃতি সম্বন্ধে তিনি স্পষ্ট ধারণা দিয়েছিলেন যে কক্ষপথটা হবে কি বৃত্তাকার কক্ষপথ হবে। এবং 2 নাম্বার কথা, শক্তির শোষণ এবং বিকিরণ সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়েছিলেন। শোষণ এবং বিকিরণ সম্পর্কে তিনি স্পষ্ট কথা বলেছিলেন যে ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে তখন ইলেকট্রন হচ্ছে শক্তি গ্রহণ করবে, এবং যখন হচ্ছে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাবে তখন শক্তি বিকিরণ করবে। এই যে একটা কথা বলেছিলেন। তাহলে কয়টা কথা বললো? 2টা কথা। এবং 3 নাম্বার কথা সেটা হচ্ছে অ্যাটমিক স্পেক্ট্রার কথা বলেছিলেন, যে অ্যাটমিক স্পেক্ট্রার সৃষ্টি হবে। হ্যাঁ, অ্যাটমিক স্পেক্ট্রার সৃষ্টি হবে, অ্যাটমিক স্পেক্ট্রার সৃষ্টি হবে, অর্থাৎ পারমাণবিক বর্ণালীর সৃষ্টি হবে। এই কথা হচ্ছে তিনি বলেছিলেন। এখন তাহলে এই 3টা হচ্ছে তার কি সাকসেস বোর পরমাণু মডেলের, যে হ্যাঁ তিনি কক্ষপথ সম্বন্ধে স্পষ্ট ধারণা দিয়ে দিয়েছেন যে হ্যাঁ কক্ষপথটা হচ্ছে কি হবে, বৃত্তাকার হবে। তাই তিনি সুন্দর করে বলে দিয়েছেন যে কক্ষপথ বৃত্তাকার হবে। ঠিক আছে, তুমি অনেক ভালো কথা বলেছো। তারপর হচ্ছে তিনি বলেছিলেন কি শক্তি শোষণ এবং বিকিরণ করবে। উচ্চ শক্তি স্তরে গেলে হচ্ছে শোষণ করবে এবং নিম্ন শক্তি স্তরে আসলে বিকিরণ করবে। এটা স্পষ্টভাবে বলে দিয়েছেন। ঠিক আছে, তুমি ভালো কাজ করেছো বোর। আচ্ছা, এইবার দেখো আরেকটা কথা বলেছে যে অ্যাটমিক স্পেক্ট্রা, পারমাণবিক বর্ণালী সৃষ্টি হবে। খুবই ভালো কথা, এটাও বলেছে। এবার ওর যে সাকসেস দেখলাম, এবার ব্যর্থতা দেখবা না? ব্যর্থতা, চলো একটু ব্যর্থতা দেখি, বা সীমাবদ্ধতা বলো এটাকে, ব্যর্থতা যেটাকে আমরা সীমাবদ্ধতা বলি, সীমাবদ্ধতা বা হচ্ছে ব্যর্থতা। তারও কিছু ব্যর্থতা বা সীমাবদ্ধতা থেকে গেছে। শুধু রাদারফোর্ডের সীমাবদ্ধতা বা ব্যর্থতা থাকেনি, তারও কিছু সীমাবদ্ধতা এবং ব্যর্থতা থেকে গেছে। কি ব্যর্থতা? পরবর্তীতে দেখা গিয়েছে যে ইলেকট্রনগুলো শুধুমাত্র বৃত্তাকার কক্ষপথে নয়, উপবৃত্তাকার কক্ষপথেও ঘুরে। তাহলে ইলেকট্রন, এই যে আমাদের ইলেকট্রন, ইলেকট্রন শুধু বৃত্তাকার নয়, উপবৃত্তাকার পথেও ঘুরে। উপবৃত্তাকার পথেও ঘুরে। এই হচ্ছে 1 নাম্বার সীমাবদ্ধতা, যেখানে তিনি উপবৃত্তাকার কক্ষপথের কথা বলেননি। তিনি বলেছেন যে কি বৃত্তাকার কক্ষপথে হচ্ছে ঘুরে, কিন্তু উপবৃত্তাকার কক্ষপথে যে ইলেকট্রন ঘুরে এই কথাটা হচ্ছে কি তিনি বলেননি। তাহলে এটা হচ্ছে তার হচ্ছে একটা কি ব্যর্থতা, এইটা হচ্ছে তার ব্যর্থতা। আরেকটা কথা সেটা হচ্ছে যে তিনি যে পারমাণবিক বর্ণালীর কথা বলেছিলেন, যে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলে যে পারমাণবিক তোমার হচ্ছে পারমাণবিক দেখা যাবে, বর্ণালী দেখা যাবে। এইটাতে তিনি একটা করেছিলেন যে তিনি শুধুমাত্র হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করেছেন। শুধুমাত্র হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী বা হচ্ছে অ্যাটমিক স্পেক্ট্রা ব্যাখ্যা করেছেন। তাহলে একাধিক ইলেকট্রন যুক্ত মৌলগুলো পারমাণবিক বর্ণালী কিরকম হবে তিনি এটা ব্যাখ্যা করতে পারেন। হ্যাঁ, তাহলে একাধিক ইলেকট্রন যুক্ত মৌলগুলো পারমাণবিক বর্ণালী তিনি ব্যাখ্যা করতে পারেন নাই। তাহলে এটা হচ্ছে তার একটা কি সীমাবদ্ধতা বা হচ্ছে তার একটা ব্যর্থতা। এবং লাস্ট যেটা তিনি ব্যর্থ হয়েছেন সেইটা হচ্ছে যেই পারমাণবিক বর্ণালীগুলো ছিল সেই একটা পারমাণবিক বর্ণালীতে গোছা দলবদ্ধভাবে অনেকগুলা কি দেখা গেছে, রেখা দেখা গেছে, ক্ষুদ্র ক্ষুদ্র। হ্যাঁ, তাহলে প্রতিটি পারমাণবিক বর্ণালীতে অ্যাটমিক স্পেক্ট্রাতে আমরা যে দেখেছি যে
অসংখ্য অসংখ্য বর্ণালী, অসংখ্য অসংখ্য ক্ষুদ্র 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 বর্ণালী দেখা গেছে। হ্যাঁ, যখন আমরা ভালো অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে দেখেছি, তখন দেখেছি যে হ্যাঁ, একটা পারমাণবিক বর্ণালীর ভিতরে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পারমাণবিক বর্ণালী আছে। তাহলে তিনি এটার ব্যাখ্যা কিন্তু দিতে পারেন নাই। তাহলে তারও কিন্তু কিছু কি হয়েছে, সীমাবদ্ধতা রয়ে গেছে। তাহলে তার সীমাবদ্ধতা কি, ইলেকট্রন শুধু বৃত্তাকার নয়, উপবৃত্তাকার পথক হয়েছে, যেটা তিনি বলেন নাই। আবার হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী বর্ণনা করেছে একটা ইলেকট্রন যুক্ত, কিন্তু একাধিক ইলেকট্রন যুক্ত মৌলের ক্ষেত্রে বা পরমাণুর ক্ষেত্রে কিভাবে হচ্ছে আমরা পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করব, সেটা কিন্তু তিনি বলেন নাই। আবার দেখো যে একটা পারমাণবিক বর্ণালী যাচ্ছে, তার এই যে একটা পারমাণবিক বর্ণালীর ভিতরে যে অনেকগুলা সূক্ষ্ম সূক্ষ্ম পারমাণবিক বর্ণালী আছে, এইটাও কিন্তু তিনি ব্যাখ্যা করেন নি। তাহলে এগুলো হচ্ছে তার ব্যর্থতা। কিন্তু আমাদের দেখো রাদারফোর্ডের পরমাণু মডেলের থেকে অনেক কিছু হচ্ছে বোরের পরমাণু মডেলে ব্যাখ্যা করা হয়েছে, এবং তিনি অনেক পরিশ্রম করছে। সেই কারণে আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেলকে সার্বজনীন গ্রহণযোগ্যতা দেওয়া হয়নি। সেজন্য আমরা বোর পরমাণু মডেলকে সার্বজনীন গ্রহণযোগ্যতা দিয়েছি, যদিও তার কিছু সীমাবদ্ধতা আছে, এবং এগুলা নিয়ে সায়েন্টিস্টরা এখনো পরিশ্রম করছে এবং এখনো হচ্ছে তোমার গবেষণা চালিয়ে যাচ্ছে। হয়তো অদূর ভবিষ্যতে এই ব্যর্থতাগুলোও সাফল্যের মুখ দেখবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের পড়াশোনা ছিল পরমাণু মডেলের, রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেলের। তোমাদের যদি কোনো সমস্যা থাকে, কোনো প্রশ্ন থাকে, তোমাদের আমার কথাগুলোর সাথে একমত হও বা দ্বিমত পোষণ করো, বা তোমাদের যে কোনো মত আমাকে হচ্ছে লিখবা একটু। হ্যাঁ, আমাকে একটু কমেন্টে ফেসবুকে বা ইউটিউবে আমাকে লিখবা। তোমাদের লেখা থেকে আমি হচ্ছে অনুপ্রাণিত হই, এবং তোমাদের লেখা দেখে আমার ভিডিও করতে ইচ্ছা করে, আমার ক্লাস রেকর্ড করতে ইচ্ছা করে, আরো ক্লাস দিতে ইচ্ছা করে। তো তোমরা আমাকে লিখবা। যেমন তোমাদের এখানে কৌণিক ভরবেগের এখানে কিন্তু অনেক কিছু আলোচনার বিষয় ছিল, যেটা আলোচনা করতে গেলে কিন্তু প্রায় 1 ঘন্টার একটা ক্লাস দেওয়া যায়। আবার ওই যে শক্তি শোষণ বিজ্ঞান, এখানেও কিন্তু এক ঘন্টার ক্লাস দেওয়া যায়। এখানে ডি ব্রগলির সমীকরণ, অনেক কিছু আলোচনার বিষয় ছিল, যেগুলো হচ্ছে তোমাদের বইয়ে দেওয়া হয় নাই। তোমাদের ছোট মস্তিষ্কে বা ক্লাস 9-এর স্টুডেন্ট বা ক্লাস 10-এর স্টুডেন্টের কাছে এটা একটু কঠিন বলে আমার মনে হয়, এবং যেটা ইন্টারমিডিয়েটে বা উচ্চ শ্রেণীতে তুমি যখন যাবা, তখন খুব কঠিন যে বিষয়গুলা খুব সুন্দর করে দেওয়া আছে, কখনো কখনো কঠিন বিষয়গুলো সুন্দর হয়ে যায়। হ্যাঁ, তো এই সুন্দর বিষয়গুলা অনেক কঠিন, মানে এই কঠিন বিষয়গুলা অনেক সুন্দর করে ইজিলি দেওয়া আছে, যেটা যখন তুমি ইন্টারমিডিয়েটে গিয়ে ফিজিক্স পড়বা বা কেমিস্ট্রি পড়বা ইন্টারমিডিয়েটে, তখন তুমি দেখবা যে কেমিস্ট্রিতে সুন্দর করে এই পড়াগুলো দেওয়া আছে। এবং এইটা তোমাদের 9-10 লেভেলে একটু কঠিন হয়ে যায়, সেজন্য আমিও ব্যাখ্যা করলাম না। আমি ভেবেছিলাম একবার যে হ্যাঁ, বাইরের জিনিসগুলো নিয়ে আসা আমি একটু দেখাই সূত্রমূত্রগুলো, যে কেমন নাকি এই ডি-ব্রগলি সমীকরণ টমীকরণ আলোচনা করি, কিন্তু পরে ভেবে দেখলাম যে এটা আসলেই তোমাদের জন্য একটু কি হয়ে যাবে, ভারী হয়ে যাবে। কিন্তু তারপরেও যারা হচ্ছে জানতে চাও তাদের জন্য, তারা আমাকে লিখবা। তাহলে আমি তোমাদের লেখা দেখে তোমাদের যদি জানার আগ্রহ থাকে, তাহলে আমি অবশ্যই সূত্রগুলো নিয়ে ডিটেল ডি-ব্রগলি সমীকরণ টমীকরণ যা আছে সব আলোচনা করব অন্য একটা ক্লাসে। ওকে, তো আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই। সামনে ক্লাস পর্যন্ত থেকো। সামনে ক্লাসে আমরা হচ্ছে আমাদের যে একটাই টপিক বাকি আছে, যেটা হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, মাস্টার টপিক, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। সেই ইলেকট্রন বিন্যাস নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রসায়নের সাথেই থেকো, রসায়নকে ভালোবাসতে থেকো। তো আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফিজ।